হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ওই বান্দর পোলা, গিভ মি আ কিস। ওদের কিস দুমু কে? চকলেট আর আইসক্রিম দাও তাহলে দুমু। আয়, হাতটা ধর, তোরে দিচ্ছি আইসক্রিম। তখন আমি মৌ আপুর হাতটা ধরলাম আর মৌ আপুর সাথে হাঁটতে হাঁটতে স্কুলের বাইরে চলে এলাম আর আইসক্রিমওয়ালার ভ্যানটার কাছে দুজনে চলে এলাম। আর তখন মৌ আপু আমাকে আইসক্রিম কিনে দিল আর হাঁটু গেড়ে বসে পড়লো। তখন আমি আইসক্রিমের উপরে পেঁচানো কাগজটা খুলে খেতে লাগলাম। তখন মৌ আপু তার গালে হাতের নখ দিয়ে ইশারা করে চুমু দিতে বলল, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে তার দেওয়া আইসক্রিমটা খেতে লাগছিলাম। কয়েকবার ইশারা করে দিতে বললেও আমি যখন সেটা না দিয়ে আইসক্রিম খেতে ব্যস্ত ছিলাম, তখন মৌ আপু আমার হাত থেকে আইসক্রিমের নলিটা কেড়ে নিল। আর আমি তখন বললাম, আমার আইস। দিমুনি আমি ক্রিম, সো দে আগে এটা। তখন আমি কোনো উপায় না পেয়ে তার গালে চুমু দিয়ে দিলাম। আর তখন মৌ আপু খুশি হয়ে গেল আর আমার থেকে কেড়ে নেওয়া আইসক্রিমটা আমার হাতে দিয়ে দিল আর বলতে লাগলো, সোজা এখন আইসক্রিমটা খেতে খেতে নিজের ক্লাসরুমে চলে যাবি। আমাকে কি তুমি আদেশ করছো নাকি অনুরোধ? আই থিঙ্ক তুমি অনুরোধই করবা, আদেশ দেওয়ার মতো তোমার কোনো ওয়ে দেইনি। তখন মৌ আপু দাঁড়িয়ে পড়লো আর আমার গালটা টেনে ধরে বলতে লাগলো, খুব ডায়লগ বাজে শিখেছিস দেখি, কে শিখা এগুলো? কেউ না, আমি নিজে থেকেই ট্রাই করি। শুধু ডায়লগ বাজি ট্রাই করলে হবে না, পড়াশোনা ট্রাই করতে হবে। খালার কাছে শুনেছি তুই নাকি একটা সাবজেক্টে ডাব্বা মেরেছিলি। ডাব্বা আব্বা আমি মারি টারি না, আর কয়েকটা নাম্বারের জন্য ইংরাজিতে। কয় নাম্বার শুনি? 22 নম্বর পেলে। ওয়াহ ওয়াহ ওয়াহ। ও আপু হাসতে হাসতে কথাটা বলল, কি কি কি? তুই বুঝবি না, অনেক কম নাম্বার লাগলো। তার মানে ইংরেজিতে 11 নাম্বার পেয়েছিলি? টেস্ট পরীক্ষা ছিল, তাও হুট করে। বাট বার্ষিক পরীক্ষা 33 আনমোই আনমো। ওয়াও, অনেক নাম্বার তো। আনবি 33। আচ্ছা যা, ক্লাসরুমে, তোদের ক্লাস শুরু হবে। তুমি যাবা না তোমাদের ক্লাসে? না, বাসে যেতে হবে, কাজ আছে, তোর খালু বলেছে ফোন করে। আচ্ছা। ওকে, নিজের খেয়াল রাখিস। তারপর আমি মৌ আপুর থেকে বিদায় নিয়ে আমাদের সপ্তম শ্রেণীর ক্লাসে চলে গেলাম। ক্লাসও শুরু হয়ে গেল আর ওদিকে মৌ আপু নিজেদের বাসায় চলে গেল। মৌ আপু নবম শ্রেণীতে পড়তো তখন। মৌ নিজের বাসায় আসার পর নিজের রুমে ঢোকার পর দেখতে পেল তার আম্মু তার জামা কাপড় তার সুটকেসের ভিতরে ঢুকাচ্ছে। এমনটা দেখে মৌ তার আম্মুর নিকট চলে এলো আর বলতে লাগলো, আম্মু, তুমি আমার সুটকেসে আমার সমস্ত জামা কাপড় কেন রেখেছো? তোর বাবার ট্রান্সফার হয়েছে, আমাদেরকে অন্য শহরে শিফট হতে হবে। আব্বুর ট্রান্সফার হয়েছে? আব্বুকে একা যেতে বলো, আমার স্কুল এখানে আছে, তুমিও চাইলে যেতে পারো, কিন্তু আমি যাব না। তোর আব্বু সেই শহরের একটা স্কুলে তোকে ভর্তি করায় দিছে, তাই তোকেও যেতে হবে। কিন্তু আম্মু। মৌ যখন কিছু বলতে যাবে তখন তার আব্বু তার রুমের দরজায় দাঁড়িয়ে পড়লো আর বলতে লাগলো, কি হয়েছে? কিছু না, তুমি সবকিছু উঠাও গাড়িতে। সবকিছু উঠানো শেষ, তোমরা দুজনেই বাকি আছো। মৌ আর তুমি দ্রুত আসো। আসছি, যাও তুমি। তখন মৌয়ের আব্বু চলে গেল মৌয়ের রুম থেকে। তাই মৌয়ের আম্মু মৌকে কিছু বলার সুযোগটুকু না দিয়ে বলল, দেখছি তো তোর আব্বুর মাথায় এখন একটু গরম আছে, যা স্কুল ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে আয়। তখন মৌ আর কোনো কথা বাড়ালো না। মৌ সেই ড্রেসটা নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করলো আর বাইরে এসে আম্মু আব্বুর সাথে তাদের গাড়িটায় উঠে পড়লো। তখন মৌয়ের আব্বু তার কারটা স্টার্ট করলো এবং চলে যেতে লাগলো আমাদের শহর থেকে বহু দূরে। স্কুলের সামনে দিয়ে যখনই ড্রাইভ করছিল গাড়ি, তখন মৌ গাড়ির জানলার কাজটা সরিয়ে উঁচি দিতে লাগছিল স্কুলটার দিকে নাকি আমাকে দেখার উদ্দেশ্য, সেটা তো শুধু মৌ জানে। স্কুলটা আস্তে আস্তে মৌয়ের চোখের আড়ালে চলে গেল। বেবি কাম না, এভাবে রোজার দিনে কেউ পানি খায়? কি হলো বেবি, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? বেবি পানি খেলে খাও, কিন্তু দুধ খাইও না। ম্যাও ম্যাও। এত মেউ মেউ করতাছো কেন? ম্যাও। তুমি মেউ ছাড়া কি আর কিছু বলতে পারো না নাকি? ম্যাও, তুই এতলি একটা বান্দর বলা। আমি বিলাল, আমার মুখের ভাতাটাই হলো ম্যাও ম্যাও।
মেও মেও না করলে কি কুকুরের মতো ঘেউ ঘেউ করবো নাকি? আচ্ছা তুই থাক, আমাকে কলেজে যেতে হবে। তারপর আমি বিছানা থেকে নেমে পড়লাম এবং ওয়াশরুমে চলে গেলাম। চলুন আমাদের পরিচয় হওয়া যাক। আমি সূর্য, তবে আকাশেরটা না। আমার নামই সূর্য হোসেন। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আব্বু আম্মুর একমাত্র সন্তান। আমাদের বাসায় মোট সদস্য সংখ্যা 4 জন। আমি, আব্বু, আম্মু, রফিক মামা। নানা নানি একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। তারপর আমার আম্মু ছোট মামাকে আমাদের বাসায় নিয়ে আসে। মামা একটু মোটু, তাতে কোনো মাথা ব্যথা নাই। আর তাছাড়া আমার একটা বিল্লি আছে, তার নাম বেবি। আমার মামা বলতে শুধু রফিক মামা। আর খালা, খালু আর মৌ। মৌ আসলে আমার খালার আসল মেয়ে না। তাদের সন্তান হচ্ছিল না। সমস্যাটা কার সে না জানাই ভালো। তাই মৌকে অর্গানাইজেশন থেকে নিয়ে এসেছিল ছোটবেলায়, কিন্তু মৌ সেটা জানে না। আর এই 5টা বছরে মৌয়ের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। মৌয়ের বিষয়টা আমার এখন ধরতে গেলে মনে নেই বললেই চলে। আমার ফ্রেশ হওয়া শেষ হলো, তাই আমি রুমে এসে নিজের বুট হাতে স্কিন ঘড়ি পরে নিলাম, আর তার সাথে কলেজের সাদা রঙের ড্রেসটা পরে নিলাম। তখনও দেখতে পেলাম বেবিটা আমার পড়ার টেবিলের উপর বসে তার প্রিয় দুধ খাচ্ছে। আমি বেবিটার মাথায় হাত বুলিয়ে দিয়ে কলেজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে রুম থেকে বের হতেই বেবিটাও আমার পিছু পিছু আসতে লাগলো। আমি বাসার বাইরে চলে আসার পর দেখতে পেলাম আম্মু তার ফুল গাছের টবগুলিতে পানি দিচ্ছে। তার দৈনিক কাজ এটা। তার ফুল গাছগুলি সবসময় যত্ন করে সে যাই হোক, আমি আম্মুকে বললাম, আম্মু আমি কলেজে যাচ্ছি। রোজা রেখেও কলেজ কিসের? আম্মু পানি দেওয়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে কথাটা বলল, ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। আচ্ছা যা, কিন্তু দ্রুত বাসা ফিরবি কিন্তু। ওকে আম্মু, বাট কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আম্মু? বলা যাবে না। বলো না আম্মু। বললে আর সেটা সারপ্রাইজ থাকলো না। তুই আয় কলেজ থেকে, তারপর তোর সারপ্রাইজ পাবি। ওকে, আমি যাবো আর আসবো বলেই আমি কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। আমি পিছনের দিকে তাকিয়ে দেখতে পেলাম আমার বেবি বিল্লিটা আমাদের বাসার দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওরও এটা দৈনিক অভ্যাস। আর আমি পিছনের দিকে তাকিয়ে দেখি বেবিটা আমার পিছু নিচ্ছে নাকি। পিছু নিলে যদি কোনো সমস্যা হয়, গাড়ি টাড়ি রাস্তা বলে ব্যাপার স্যাপার। আমি কলেজের রাস্তায় হাঁটছি, এমন সময় হঠাৎ করে আসিফ তার বাইক নিয়ে আমার সামনে চলে এলো। তখন আসিফ আমাকে বলল, দোস্ত উঠে পড়। তারপর আমি আসিফের পাশে ওর বাইকে উঠে পড়লাম। তারপর আসিফ কলেজে চলতে লাগলো। আসিফ এক সময় বলল, আঙ্কেল আন্টিকে বলিস না কেন তোর বাইকের কথা? আরে আমি একবার না অনেকবারই বলছি, কিন্তু সব সময়ই বলে সময় হোক তারপর, সময় হোক তারপর। বুঝছি ভাই, তোর সময়টা হবে না। মজা নিচ্ছিস? না তো, যা সত্যি তাই তো বললাম। কিছু বলার নেই। তারপর আমরা আরও কথা বলতে বলতে কলেজের গেটে পৌঁছে গেলাম। আর কিছুটা সময় পর বাইক ও কার পার্কিংসে পৌঁছে গেলাম। তখন আসিফ তার বাইকটা থামালো। আমি নিচে নেমে পড়লাম এবং নিজের শার্টটা ঠিক করেছিলাম। আর এমন সময় হঠাৎ করে আমার নজর একটা জায়গায় আটকে গেল। আমি থমকে গেলাম। আমার পুরো শরীর থমকে গেল। আমি এক দৃষ্টিকোণে সেদিকটায় তাকিয়ে আছি, আর ওদিকে আসিফ তার বাইকটা স্ট্যান্ড করে রাখলো। স্ট্যান্ড করে রাখার পর আমাকে বলতে লাগলো, চল ক্লাসরুমে। বলেই আসিফ এগোতে লাগলো। আর আসিফ দেখতে পেল আমি সেখানেই দাঁড়িয়ে আছি। তাই আসিফ আমি যেদিকে তাকিয়েছিলাম সেদিকটায় তাকালো। আসিফ কাউকে দেখতে পেল না। তাই আসিফ আমাকে ধাক্কা দিল। আর তখন আমার হুঁশ এলো। আর আসিফ আমাকে বলতে লাগলো, কি দেখছিল ওই দিকটায়? একটা মায়াবতীকে। মানে? ও কই, কিছুটা সময় আগেও তো সে ওখানে ছিল। কে ওখানে ছিল? আর কার কথা বলছিস? ওর নাম? হ্যাঁ বল। দূর, আমি ওর নামই জানি না। তাহলে বাদ দে, কলেজে অনেক মায়াবতী আছে, তুই যাকে দেখেছিস তাকে আর খুঁজে পাবি না। আরে ভাই, ফিদা হয়ে গেছি আমি তাকে পাবোই পাবো। তার সাথে আমার দেখা হবেই হবে, তাও এক্ষুনি। তারপর আমি সেখান থেকে চলতে লাগলাম আর সেই মেয়েকে খুঁজতে লাগলাম। প্রায় আধা ঘন্টার খোঁজার পর তবুও পেলাম না। তাই আসিফ বলল, ভাই আর আমি পারবো না, ভাগ্য আবার দেখা হবে, লেখা থাকলে অবশ্যই দেখা হবে। এখন চল ক্লাসরুমে। আসিফের কথাগুলি আমার এক কান দিয়ে ঢুকলো এবং অপর কান দিয়ে বের হয়ে গেল। আর এমন সময় হঠাৎ করে আবারও সেই মেয়েটাকে দেখতে পেলাম সেই মেয়ে কয়েকটা মেয়ের সাথে কথা বলছে। আমি সেই দিকটায় তাকিয়ে আছি। আসিফ সেটা টের পেল। আর আমি যে দিকটায় তাকিয়ে আছি সেদিকটায় আসিফ তাকালো। আসিফ সেই মেয়েটাকে দেখে আমার গালে একটা থাপ্পড় মারল।
তখন আমি আমার গালে হাত রাখলাম। তখন আসিফ আমাকে এমন একটা জিনিস বলল, তাতে আমার ভেতরটা কিছুটা ঘাবড়ে গেল। আসিফ আমায় বলল, তুই জানিস তুই কার দিকে তাকিয়ে আছিস? এমনভাবে তোর তাকিয়ে থাকা অন্য কেউ দেখতে পেলে তুই তো মরবি, আমাকেও সাথে নিয়ে মরবি। কেন? এমপি মিনিস্টারের মেয়ে নাকি এই মেয়ে? এমপি বা মিনিস্টারের মেয়ে হলে তো তাও তাকিয়ে থাকতে পারতি, কিন্তু এই মেয়েটা হলো একা। আমি জানি তো একাই দাঁড়িয়ে আছে। তুই কি আমার কথা বুঝতে পারছিস নাকি ভান করছিস না বুঝার? আচ্ছা তুই আমায় ভালো করে বল যাতে আমি বুঝি। এই মেয়েটির নাম ওই একা। একা? যে মেয়েটিকে কিনা আমাদের কলেজের সিনিয়র বড় ভাই পছন্দ করে? হ্যাঁ, এর দিকে তাকিয়ে থাকিস না, আর অন্য কেউ দেখলে তোর সাথে আমারও খবর করে ছাড়বে। দূর বেটা, এত ভয় পেলে কি চলে? বড় ভাই হয়েছে তো কি হয়েছে, মেয়েটা তো আর তারে পছন্দ করে না, তাই না? দেখ সূর্য, আমি জেনে শুনে তোকে গর্তে ফেলে দিতে পারি না, তুই তাকাইস না। তাকাবো, 102 বার তাকাবো। আমি আসিফের সাথে তর্কাতর্কি করছি, এমন সময় সেই বড় ভাইটার আগমন ঘটলো সেখানে। আমাকে সে মেয়ে একার দিকে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে আসতে লাগলো, আর আমার কাছাকাছি এসে বলতে লাগলো, কি ব্যাপার ছোট ভাই, ওই দিকে তাকিয়ে কি দেখতাছো? তখন আমি বড় ভাইয়ের দিকে তাকালাম আর বলতে লাগলাম, একাকে দেখছিলাম, আপনার কি কোনো সমস্যা? এত বড় সাহস তোর, তুই আমার জিনিসের দিকে তাকিয়ে আছিস? কথাটা বলেই আমার মুখের থোবড়াটা এক হাত দিয়ে ধরলো। তখন আমি একটা ঝাড়ি দিয়ে সরে গেলাম আর বলতে লাগলাম, এটা কিন্তু একদম ভালো করছেন না। তোর সাথে কি ভালো ব্যবহার করবো রে? যদি আরেকবার আমার শরীরে টাচ করেন তাহলে আপনার খবর আছে। তুই চুপ থাকবি? কি বললি তুই? তোকে? কথাটা বলেই আমার দিকে এগোতে লাগছিল। সেই মুহূর্তে একা আমাদের দেখতে পেল আর আমাদের দিকে আসতে লাগলো। সিনিয়র কলেজের ভাইটা আমার কাছাকাছি চলে এলে আমাকে ধাক্কা মারতে লাগলো। আমার মাথা খুব গরম হয়ে গেল, তাই আমি সেই বড় ভাই নামক সিনিয়রকে একটা ঘুষি মারলাম, আর ঘুষির চোটে বড় ভাইটা সেখানে পড়ে গেল। আর তখন একাও আমার কাছাকাছি পৌঁছে গেল আর আমার গালে থাপ্পড় লাগিয়ে দিল। আর আমি তখন তার দিকে আমার হাত তুলতেই দেখতে পেলাম একা, তাই আমি আমার হাতটাকে সরিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তখন একা বলতে লাগলো, এটা কলেজ, কোনো ঝগড়া করার জায়গা না। এখানে জ্ঞান বিক্রি করা হয়, কোনো ঝামেলার কারিগর না। আমি চুপচাপ দাঁড়িয়ে কথাগুলি শুনছি। আরো অনেক কিছু বলল আর বলে চলে গেল। তখন সেই সিনিয়র বড় ভাইটা নিচে থেকে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, তোকে আমি দেখে নেব, আমার সাথে পাঙ্গা নিয়েছিস? আর চলে গেল। আমি কিছুই বললাম না, আমার মাথায় শুধু একার কথাগুলো কেমন যেন বাজতে লাগছিল। সিনিয়র ভাই কি বলছে সেটাও জানি না। আসিফ আমায় ক্লাসরুমে নিয়ে এলো, ক্লাসও শেষ করলাম, কিন্তু একার জ্ঞান দেওয়ার কথাগুলো আমার কানে ভেসে আসছে, আরও রাগী কথাগুলো। এভাবেই ক্লাস শেষ হলে আসিফ আমাকে তার বাইকে করে আমাদের বাসায় পৌঁছে দিয়ে গেল। আমি বাসার ভেতরে ঢুকছিলাম, এমন সময় আম্মু ডাক দিল আমায়। আমিও আম্মুর নিকট চলে এলাম। আম্মু আমাকে বলল, কিরে তোর এই অবস্থা কি করে হলো? আম্মু তোমার ছেলে প্রেমে পড়েছে। কি? তখন আমার হুঁশ এলো, তাই আমি আম্মুকে বললাম, কিছু না আম্মু, চিল, আমি ঠিকঠাক আছি। কিন্তু তোরে দেখা তো মনে হয় না তুই ঠিকঠাক আছিস। আম্মু বাদ দাও, তুমি আমায় বলছিলা কলেজ থেকে আসার পর আমাকে সারপ্রাইজ দিবা, কই সারপ্রাইজ আমার? চল বাসায়, পেছনের সাইডে। বলেই আম্মু চলতে লাগলো। আমিও আম্মুর পেছনে পেছনে যেতে লাগলাম। বাসার পেছনের সাইডে আসার পর দেখতে পেলাম একটা বাইকের উপর কালো রঙের কাপড় দিয়ে ঢাকা। তাই আমি আম্মুকে বললাম, এটা তো বাইক, তাই না? এটা আজ থেকে তোর। সত্যি আম্মু? কিন্তু একটা শর্ত আছে। তোমার সব শর্তে আমি রাজি। বাইক চালানোর সময় আস্তে চালাতে হবে। ওকে, আস্তে চালাবো। প্রমিস? থ্যাংক ইউ সো মাচ আম্মু। তখন আম্মু আমার হাতে বাইকটার চাবি দিয়ে বলল, কালকে একটা জরুরি কাজ আছে আর কালকেই প্রথম চালাতে হবে বাইক। আমিও মেনে নিলাম, কয়েকটা ঘন্টা আছে বলে কথা। তারপর বাসার ভিতরে চলে এলাম আর নিজের রুমে চলে আসলাম। রুমে আসার পর ফ্রেশ হয়ে নিলাম আর ইফতারের জন্য বসে রইলাম। আব্বু অফিস থেকে বাসায় চলে এলো। কিছুটা সময় পর মাগরিবের আজান দেওয়া শুরু হলো, তাই আমি আম্মু, আব্বু ও রফিক মামা ইফতার করলাম। ইফতার করে নিজের রুমে চলে এলাম। রুমে আসার পর বিছানায় বসে মোবাইলটা দেখছিলাম, আর এমন সময় রফিক মামার উদয় হলো। আমার রুমে আমার বিছানায় আমারই পাশে বসে পড়লো আর বলতে লাগলো, বলতো আপু, কি জরুরি কাজে দিতে চাচ্ছে তোকে? কি জানি, তুমি কি জানো নাকি মামা? হ্যাঁ জানি,
কালকে তোকে মৌকে রিসিভ করে আনতে হবে। বউটা আবার কে? বউ না, মৌ হবে। সে যাই হোক, মৌটা কে? আরে তোর খালাতো বোন। ছোটবেলায় তোরা কত মিষ্টি, মনে নেই? দেখো মামা, আমার এসব কিছু মনে নেই। আর আমার যেহেতু মনে নেই, সো আমি এসব কিছু ভাবতে চাই না। আর আম্মু কাকে না কাকে রিসিভ করার কথা বলবে, তাতে আমার কিছু যায় আসে না। আর আমি কলেজ রেখে যাব না। দেখা যাবে ভাগিনা। আচ্ছা, দেখে নিও। অতঃপর মামা আমার রুম থেকে চলে গেল। আমি রুমে বসা থেকে বিছানাতে শুয়ে পড়লাম, বালিশের পাশে মোবাইলটা রেখে। আমি চোখ বন্ধ করতেই কলেজের সেই মেয়ে একার কথা মনে পড়তে লাগলো। একার থাপ্পড় মারাটা কোনো বিষয়টাই লাগলো না আমার শরীরে। আমার বাম পাশের হাটের গতিটা বাড়তে লাগলো। একা আমাকে অনেক কথা শোনালো, কিন্তু আমার সেগুলোর একটা শব্দ, একটা অক্ষরও আমার মাথায় নেই। মাথায় আছে শুধু ওর কথার ধরন, ওর লুক, ওর ভয়েস, ওর চাহনি, ওর হাঁটা, ওর রাগী লুক, ওর মায়াবতী চেহারা। এত সুন্দরী কোনো মেয়ে হয়? হয় আবার হয় না, কি জানি। মহান আল্লাহ তাআলা হয়তো এক একজনের কাছে এক একজনকে সুন্দর করে তুলে ধরেছেন। আমার হার্টবিটের উপর নিজের হাত রাখলাম আর বলতে লাগলাম, শান্ত হয়ে যা সূর্য, শান্ত হয়ে যা। তখন আস্তে আস্তে আমার বাম পাশের হার্ট আগের ন্যায় স্বাভাবিক হতে লাগলো। আর আমার চোখেও ঘুম চলে এলো খুব দ্রুত। কেউ কেউ প্রেমে পড়লে সারা রাত ঘুমাতে পারে না, আর কেউ কেউ প্রেমে পড়লে সারা রাত এক টানে ঘুমিয়ে ফেলে। আমার ক্ষেত্রেও তাই হলো, এক টানে সারাদিন ঘুমালাম। আমি সেহরির টাইমে ঘুমিয়েছিলাম, কিন্তু রোজ আমি সেহরির সময় জেগে উঠি। কিন্তু আজকে আর উঠতে পারছিলাম না, গভীর ঘুমে আচ্ছন্ন আমি। তাই আম্মু রান্না করে আমার রুমে আসলো। আমি ঘুমিয়েই ছিলাম তখন আম্মু এসে আমার বালিশের পাশে বসলো আর আমার মাথার চুলে হাত রেখে বোলাতে বোলাতে বলতে লাগলো, সূর্য, সেহরির সময় চলে যাচ্ছে, ওঠ। আর একটু ঘুমাতে দাও আম্মু। আমি জেগে কোনো মতে। কি ব্যাপার, কি হয়েছে তোর? আগে তো এরকমটা কখনো হয়নি তোর। শরীর কি খারাপ? না আম্মু, কেন যেন খুব ঘুম আসতেছে। বুঝেছি, তোরে শয়তানে ধরছে আজকে। তখন আমি পুরোপুরি জেগে উঠলাম আর বিছানায় বসে পড়লাম এবং আম্মুকে বললাম, শয়তান তো এই মাসে ছুটিতে গেছে, তাহলে আমায় কেমনে শয়তানে ধরলো? হাজি ছেলে, ফ্রেশ হয়ে আয়, আমরা ওয়েট করছি। আম্মু বিছানা থেকে উঠে আর যেতে যেতে কথাটা বলল। আম্মু চলে গেল রুম থেকে বের হয়ে। তখন আমি একার কথা মনে করলাম আর বললাম, হায়, মনে হয় তুমি আমার পাগল করে ছাড়বে। তারপর বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে এলাম এবং ফ্রেশ হয়ে রুমে এসে হাত মুখ মুছে ডাইনিং টেবিলে চলে এলাম। দেখতে পেলাম আম্মু, আব্বু ও মামা বসে আছে, কিছু খাচ্ছে না আর খাওয়া শুরু করেও নি। তাই আমি একটা চেয়ার একটু সরিয়ে ডাইনিংয়ে সবার সাথে বসে পড়লাম আর বললাম, সরি গাইজ, লেট হয়ে গেল খুব। তখন আব্বু মুচকি আসলো আর সবাই খাবার খেতে লাগলো। তাই আমিও নিয়ে নিলাম আর সেহরির খাবার শেষ করে নিজের রুমে চলে এলাম এবং ওয়েট করতে লাগলাম ফজরের আজানের জন্য। নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়বো সেই জন্য। আমি আজানের জন্য ওয়েট করছিলাম, এমন সময় আম্মু আমার রুমে এলো আর আমার পাশে বসলো। তখন আমি বললাম, কিছু বলবা আম্মু? গতকালকে তোকে বলেছিলাম আজকে একটা কাজ দেব, মনে আছে কি তোর? হুঁ আম্মু, মনে আছে। কি কাজ দেবা? মুখে আনতে হবে, চিনিস তো নাকি? চিনি, বাট আমার কলেজ আছে আম্মু। একদিন কলেজে না গেলে কিচ্ছু হবে না। আর মৌকে সেই ছোটবেলায় এই শহরটা থেকে নিয়ে গেছে ওর বাবা আর আমার বোন। কেন আসতে চাচ্ছে আবার? আমি কিছু জানি না। আর এত বছর পর কেউ আসতে চাইলে তার থেকে কখনো না জানা ভালো কেন সে আসবে? কিন্তু আম্মু। কোনো কিন্তু নাই। আর এই কাজটা না করলে বাইকটা ফেরত নেওয়া হবে তোর। আচ্ছা ঠিক আছে, রিসিভ করে নিয়ে আসবো, কিন্তু তাকে কেমনে চিনবো আমি? আচ্ছা, এখন আজান দিচ্ছে, তুই আজানের পর পড়ি বের হো বাসা থেকে। আমি তোকে সেন্ড করে দিব ওর ফটো। কি আর করার, ঠিক আছে। আজান দিচ্ছিল সেই সময় আর আম্মু চলে গেল। আজান শেষ হলে আমি উজুটা করে নিয়ে নামাজ পড়ে নিয়ে বাসার পিছনের সাইডে থেকে নতুন নিউ বাইকটা নিয়ে বের হলাম বাসা থেকে। ট্রেনে আসছে মৌ, তাই আমাদের শহরের রেলওয়েতে পৌঁছে গেলাম। স্টেশনের বাইরে বাইকটা সাইড করে ট্রেনের রাস্তায় চলে এলাম। আমি ভিতরে চলে এলে তখন আম্মু আমার মোবাইলে মৌয়ের পিকটা সেন্ড করলো। তাই আমি মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম। আমার চোখের সামনে মোবাইলটা ধরতেই কেউ একজন আমার মুখে থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সময় আমার হাতের মোবাইলটা নিচে পড়ে গেল আর আমি সেই ব্যক্তিটার দিকে তাকালাম। আমি দেখতে পেলাম অনেক কিউট গুলগুলি অপরূপা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার চোখের দৃষ্টিটা সেই দিকেই রয়ে যাচ্ছে।
আমি অমনভাবে তাকিয়ে আছি, তখন সেই মেয়েটি আমার 2 গালে এক তালে থাপড়াইতে লাগলো। এত থাপড়ানোর চোটে আমি আর সহ্য করতে না পেরে বলতে লাগলাম, এত থাপড়াচ্ছেন কেন? তোর আসতে এত লেট হলো কেন? আমি বুঝতে পারলাম এটাই আমার খালাতো বোন মৌ। বাট কেমনে কোথায় লেট করলাম আমি? আর এত বছর পর থাপড়ানো, আগে তো এমনটা কেউ করেনি। আগে তো হয়তো আদর ছিল, এখন থাপ্পড়। আমি এগুলো নিয়ে চিন্তা করছি, তখন মৌ বলল, কি রে সূর্য, এভাবে কি ভাবছিস? চল বাসায়। হ্যাঁ চলো। আমি তোর সিনিয়র, সো আমায় তুমি তুই এসব বলে ডাকবি না। তাহলে কি বলে ডাকতে হবে আপনাকে ম্যাম? তখন মৌ আমার গালে থাপ্পড় লাগিয়ে দিল। আমিও আবার বললাম, আবারও মারলেন কেন? এত ন্যাকামি করিস কেন? তোকে বলেছি নাকি ম্যাম বলে ডাকতে? তাহলে কি বলে ডাকতে হবে আপনাকে? এই তো আপনি বলে ডাকবি। এবার চলুন। আমি এগিয়ে যেতেই মৌ আমার হাত ধরে আমাকে ঘুরিয়ে আবারও থাপ্পড় মারলো আর বলতে লাগলো, ব্যাগটা কে নিবে? আপনার ব্যাগ আপনি তো নেবেন। তখন মৌ আবারও থাপ্পড় মারলো। এত থাপ্পড় খাওয়ার চোটে আমার খুব রাগ হতে লাগলো, তবুও আমি নিজেকে কন্ট্রোল রাখলাম, কারণ আমি কোনো মেয়ের শরীরে হাত তুলি না, আর কড়া কথা তো দূরের কথা। আর মৌ বলল, আমার ব্যাগ আমি নিব মানে? আমার ব্যাগটা তুই নিবি। কেন, আপনার কি সমস্যা হয় নিজের ব্যাগ নিতে? তখন মৌ আমার দিকে তার হাত এগিয়ে দিতে লাগলো। আমি নিচু হয়ে যাই, ফলে থাপ্পড়টা আমাকে লাগলো না। আমি তখন বললাম, অনেক সহ্য করেছি, আর না, নিজের ব্যাগ নিজে নেন, তা না হলে ফেলে দেন। আমি চললাম। আপনার ইচ্ছে হলে আসেন, আর তা না হলে এখানে বসে থাকেন। কথাটা বলেই আমি আমার মোবাইলটা ফ্লোর থেকে তুলে হাতে নিয়ে স্টেশনের বাইরে চলে আসলাম। স্টেশনের বাইরে এসে দেখতে পেলাম আমার মোবাইলটার স্ক্রিনটা একেবারেই ফাড়দা ফাই হয়ে গেছে। স্ক্রিনের গ্লাসটা ভেঙে চুরচুর হয়ে গেছে। আমার তো রাগ দ্বিগুণ হয়ে গেল, আর ওদিকে মৌ আসছে না। আমি আবারও ভেতরে চলে এলাম, দেখতে পেলাম মৌ একটা বেঞ্চে বসে আছে। তাই আমি ওর কাছে চলে এলাম, আর আমার মোবাইলটার ভাঙা স্ক্রিনের গ্লাসটা ওর সামনে রাখলাম, আর বলতে লাগলাম, দেখুন আমার মোবাইলটা কি অবস্থা করেছেন। এই ফালতু মোবাইলটা ছাটা দে। কথাটা বলেই আমার হাত থেকে মোবাইলটা নিয়ে রেলওয়ে ইটে রাস্তায় ছুঁড়ে মারলো। তখন আমার অনেক বেশি রাগ হতে লাগলো, এবং রাগের মাথা ঠিক থাকলো না। আমার হাত ওর মুখের কাছে চলে এলো, বাট তখনই আমার বিবেকে বাঁধলো মৌ আমার দিকে তাকিয়ে আছে। তাই আর থাপ্পড় দিলাম না। আমি রেগে মেগে সেখান থেকে স্টেশনের বাইরে চলে এলাম, আর নিজের বাইকটা নিয়ে বাসায় চলতে লাগলাম। যদি আম্মু মৌকে আনতে না বলতো তাহলে আনতে যেতাম না। আর এরকম জাল্লাত মেয়ে আমি আমার জীবনে একটাও দেখিনি। এত প্যারা কি কেউ দেয়? দেয়, আবার হয়তো কেউ দেয় না, কিন্তু আমি তো দেখিনি কখনো। এসব ভাবতে ভাবতে বাসার বাইরে চলে এলাম। আমাদের বাসার বাইরে বাইকটা রেখে বাসার ভিতরে চলে এলাম, আর নিজের রুমে চলে এলাম। আমার খুব রাগ হচ্ছে, কিন্তু আমি নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছি। এমন সময় আমার বেবিটা আমাকে বলতে লাগলো, মেও মেও, কি হইতে? আমার মোবাইলটা তো গেছে, তার সাথে আমার গালটা। অবশ্য গালটা সমস্যা না, মোবাইলটা আসল সমস্যা। মোবাইল ছাড়া যে আমি অচল। আমি ওর মাথায় আদর করতে করতে হাত দিয়ে, মেও মেও, কেমনে হলো? কে করলো? আরে আর বলিস না, আমার খালাতো বোন মৌয়ের কাজ সব। মেও মেও, কইতে? আমি দেখতে চাই। আমি তখন কিছু বলতে যাব, তখন আম্মু আমার রুমে এলো আর বলতে লাগলো, সূর্য, তোকে আমি একটা কাজ দিয়েছিলাম আর সেটাও করতে পারলি না। আম্মু আমারে খুব দোলাই দিয়েছে, আবার মোবাইলটাও ভেঙে দিয়েছে পুরোটাই, তাই রেখে আসছি। ভালো করছে। তুই মৌকে নিয়ে আসবি নাকি আমার খুন্তি ধুলাই খাবি? খুন্তি দিয়ে মারও, সমস্যা নাই, কিন্তু আমি তার প্যারা নিতে পারবো না। আমি যাব না। এখন কিন্তু তোর বাইকটা আর পাবি না তুই। ঠিক আছে, আমি যাচ্ছি। কথাটা বলেই আমি রুম ত্যাগ করলাম নিজের, আর বাসার বাইরে এসে নিজের বাইকটা নিয়ে আবার চলতে লাগলাম রেল স্টেশনের দিকে। কিছুটা সময় পর আবারও চলে এলাম স্টেশনে। স্টেশনের বাইরে বাইকটা রেখে ভিতরে চলে এলাম। ভিতরে আসার পর দেখতে পেলাম মৌ সেই জায়গাটায় বসে আছে এবং কিছু খাচ্ছে। তাই আমি ওর কাছে চলে এলাম। দেখতে পেলাম বাদাম খাচ্ছে। আমাকে দেখে আমার থেকে বাদাম এগিয়ে দিয়ে বলল, খাবি নাকি? না, আপনার জিনিস আপনি খান, আমার লাগবে না। ওকে, চলুন বাসায়, আপনার ব্যাগটা দেন, আমি নিচ্ছি। এইটা। তারপর মৌ তার ব্যাগটা আমাকে দেখিয়ে দিল। আমি ব্যাগটা কাঁধে নিলাম এবং চলতে লাগলাম। তখন মৌ তার হাতে থাকা বাদামের প্যাকেটটা সেই বেঞ্চে রেখে আমার সাথে চলতে লাগলো। স্টেশনের বাইরে আসার পর আমি আমার বাইকটায় উঠে বসলাম। তখন মৌ আমার পিছনে বসলো। আমি বাইক চালাচ্ছি, আর হঠাৎ করেই একটা উঁচু নিচু জায়গায় বাইকটা ধাক্কা খেলো। তখন মৌয়ের শরীর আমার শরীরের সাথে টাচ করলো, আর তখনই মৌ চিৎকার করে উঠলো,
সূর্যের বাচ্চা, বাইক থামা, স্টপ ইউর বাইক। তখন আমি রাস্তার সাইডে বাইকটা থামালাম। মৌ বাইক থেকে নেমে পড়লো আর আমার গালে আবারও থাপ্পড় মারলো এবং আমাকে আজে বাজে কথা শোনাতে লাগলো। পিছনে মেয়ে মানুষ থাকলে এরকম ভাবে বাইক চালাতে হয়? আসলে না, সব ছেলে আর বেটা জাতি না একই রকম। আর তুইও। ও হ্যালো, আমি ইচ্ছাকৃতভাবে এমন করিনি। রাস্তায় সমস্যা থাকলে আমি কি করব? আর বেটা মানুষ যেমনই হোক না কেন, অন্তত পক্ষে এরকমটা ইচ্ছাকৃতভাবে করে না। এবং মেয়ে মানুষ যদি বাইক চালাতে পারতো তাহলে তার দ্বারাও এমন হতো। সর। কি? বাইক থেকে নেমে পড়। কেন কেন? আমি চালিয়ে তোকে দেখিয়ে দিব। আপনি কি বাইক চালাতে পারেন? এত কথা না বলে নামবি, আর তা না হলে না অবরোধ থাপ্পড় মারবো তোকে আমি। তখন আমি বাইকের পায়ের স্ট্যান্ডটা নামিয়ে নেমে পড়লাম। তখন মৌ বাইকে উঠে পড়লো আর আমি মৌয়ের পেছনে বসে পড়লাম। মৌ বাইক চালাতে লাগলো। ওর বাইক চালানো দেখে আমি পুরাই অবাক হয়ে রইলাম। রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিল আর আমি পেছনের সিটে বসে আসছিলাম। কিছুটা সময় পর একটা বাইক আমাদের বরাবর আসলো আর আমাদের বাজেভাবে তাকাতে লাগলো। আর মৌয়ের দিকে তো তাকিয়ে সিটি বাজাতে লাগছিল। আর তখন মৌ কিছু বলল না। আমাদের আবার ক্লোজ করে চলে গেল সেই বাইকটা। সেই বাইকটায় দুজন ছেলে ছিল, তারা ওভারটেক করলো। মৌ আমাকে বলতে লাগলো, তুই কি আসলে ছেলে মানুষ? অবশ্যই আমি ছেলে মানুষ। যদি বিশ্বাস না হয় বাইকটা সাইড করেন, দেখিয়ে দেব আমি ছেলে নাকি। তখন মৌ আর কিছু বললো না, তবে বুঝতে পারলাম মৌ খুব রেগে গেছে। তবুও মৌ আমার বাইকটা স্পিড দিল জোরে। তখন আমি মৌকে বললাম, একটু আস্তে চলুন, তা না হলে আমার বাইকটা দফারফা হয়ে ফারদা ফাই হয়ে যাবে। তখনও মৌ কিছু বলল না। মৌ আমার বাইকটা এত স্পিডে টানছিল যে কিছুটা সময় আগে যে দুটি ছেলে টিস করছিল তাদের সামনে চলে এলো আর তাদের বাইকটা থামালো তারা। তাদের মধ্যে যে ছেলেটি পিছনের সিটে বসেছিল সে উঠে এলো আর মৌয়ের কাছে চলে আসতে লাগলো। তখন মৌ বাইকটা স্ট্যান্ড করে নেমে পড়লো। সেই ছেলেটি কাছে এসে বলতে লাগলো, বেবি চলো আজ ডেটিং মারি। তখন মৌ সেই ছেলেটির কানের নিচে থাপড়াইতে লাগলো। অনেকগুলি থাপ্পড় দেওয়ার পর ছেলেটি বীজওয়ালা রাস্তায় পড়ে গেল। পড়ে যাওয়ার পর লাথি মারতে লাগলো। আন্দাজে কান্দাজে সেটা দেখি আমি বাইকের ওপর বসা থেকে নেমে পড়লাম। আর অন্য ছেলেটি এই ছেলেটিকে রেখে বাইক নিয়ে দ্রুত চলে গেল। কিছুটা সময় পর লাথি খাওয়া ছেলেটি বলল, বাস আর না, আর দিলে মরে যাব, আমাকে মাফ করে দিন আপু। আর কোনো মেয়ে কিভাবে টিস করবি? মরে গেলেও না আপু। তখন মৌ ছেলেটিকে ছেড়ে দিল। ছেলেটি রাস্তার অপর সাইড দিয়ে দৌড়ে পালাতে লাগলো। তখন মৌ আমার দিকে তাকিয়ে বাইকে উঠে পড়লো এবং আমি মৌয়ের পিছনে বসে পড়লাম। পুরো রাস্তায় মৌ আমার সাথে একটাও কথা বলল না। কিছুটা সময় পর আমাদের বাসায় পৌঁছে গেলাম। মৌ বাইক থেকে নেমে পড়লো আর আমার গালে কষে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, এটা হলো রাস্তার মাঝে তুই আমাকে বাজে কথা বলেছিলি তার জন্য। তখন আমার মাথাটা গরম হয়ে গেল। এমনিতেই গরম ছিল, আসার পর থাপ্পড় আর থাপ্পড় খাচ্ছি, তার মধ্যে আবার আমার মোবাইলটারও কিয়ামত আসন্ন করে দিয়েছে। তাই আমি বাইক থেকে নেমে পড়লাম আর মৌয়ের দিকে এগোতেই আমার বাইকটা মাটিতে পড়ে গেল। কারণ মৌ আমার বাইকটা স্ট্যান্ড করেনি। তাই আমি মৌয়ের দিকে না গিয়ে নিজের বাইকটা ওঠাতে লাগলাম আর মৌ চলে গেল আমাদের বাসার ভিতরে। আমি নিজের বাইকটা কষ্ট মষ্ট করে ওঠালাম আর মৌয়ের ব্যাগটা কাঁধে নিয়ে চলতে চলতে বলতে লাগলাম, দূর, আজকে আমার নসিবটাই বড্ড খারাপ। একটা মেয়ের হাতে এতগুলো থাপ্পড় খেলাম, বুঝে গেলাম এটাই সিনিয়র খালাতো বোনের প্যারা। আমি মৌয়ের ব্যাগটা কাঁধে করে নিয়ে বাসার ভিতরে চলে এলাম। দেখতে পেলাম আম্মু আর মৌ দাঁড়িয়ে কথা বলছে। তাই আমি ওদের সামনে মৌয়ের ব্যাগটা ফ্লোরে ফেলে দিয়ে নিজের রুমের দিকে এগোতে লাগছিলাম। আমি যেই না কয়েক কদম রাখলাম, অমনি আমার আম্মু বলে উঠলো, কি ব্যাপার সূর্য, এটা কেমন অসভ্যতা? কই না তো আম্মু, আমি কি করলাম? আমি পিছনের দিকে ঘুরে, ব্যাগটা এখানে রাখলি আর ওর রুমটা কে দেখিয়ে দিবে শুনি? তুমি দেখিয়ে দিও, আর তোমার ভাইকে ওনার ব্যাগটা নিয়ে যেতে বলো ও রুমে। আমার ভাই কেন করবে? তুই যা, রমজান মাসে বোকা খাইস না আমার। তখন আর আমার কি করার, আমি মৌয়ের ব্যাগটা তুলে নিলাম সেই জায়গায় এসে আর মৌকে বললাম, চলুন আপনার রুম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে মৌ, তুমি ফ্রেশ হও, কিছুটা সময় পর ইফতার একসাথে করব। ওকে খালামণি। আমি চলছি আর মৌ নামক একটা দাজ্জাল আমার পেছনে চলছে। কিছুটা সময় পর আমি ওর রুমটার কাছে এসে বলতে লাগলাম, এটাই আপনার রুম। অতঃপর আমার পেছনের দিকে তাকালাম, দেখতে পেলাম মৌ নেই। তাই আমি মৌকে খুঁজতে লাগলাম। আমার রুমের সামনে আসার পর দেখতে পেলাম মৌ ফ্লোরে বসে আমার বেবিটার মাথায় হাত দিয়ে আদর করছে।
তখন আমি সেখানে গেলাম আর আমার বেবিটা মৌয়ের কাছ থেকে ছিনিয়ে নিলাম। আমি ছিনিয়ে নিতেই মৌ আমার গালে থাপ্পড় মারলো আর আমার বেবিটা আমার কাছ থেকে নেমে পড়লো এবং মেউ মেউ করতে লাগলো। অতঃপর আমার রাগ আকাশ পরিমাণ বেড়ে গেল, যার ফলস্বরূপ আমিও মৌয়ের গালে থাপ্পড় লাগিয়ে দিলাম। তখন রফিক মামা কোথার থেকে উদয় হলো আর বলতে লাগলো, ছি সূর্য ছি, একজন নারীর গায়ে হাত তুলছিস? আমি আপুরে আজকেই বলে দিব। কথাটা বলেই চলতে লাগছিল। তখন আমি আর মৌয়ের সামনে দাঁড়িয়ে না থেকে মামার দিকে এগোতে লাগলাম আর মামার সামনে চলে এলাম এবং মামাকে বলতে লাগলাম, মামা এখানে আমার কোনো দোষ নাই, সব দোষ ওর। আমি যা দেখেছি সেটাতে বোঝাই যায় তোর দোষ ছিল। তুমি আধা কাহিনী দেখেছো, পুরা কাহিনী দেখোনি। আচ্ছা বলতো শুনি, পুরো কাহিনী কি, যার জন্য একটা মেয়ের গায়ে হাত তুলতে হবে তোর? তখন আমি মামাকে সব বলে দিলাম। বাসা থেকে স্টেশন যাওয়ার পর আম্মুর সেন্ড করা ফটো দেখতে গেলে অমনি আমাকে থাপ্পড়। তারপর মোবাইলটা রিটে রাস্তায়, তারপর আবার মোবাইলটা নিয়ে স্টেশনের বাইরে এসে দেখতে পাই স্ক্রিন খারাপ হয়ে গেছে। তারপর আবার দেখাতে গেলে রেলওয়ে রাস্তায় ছুড়ে মারে, যার ফলস্বরূপ ফার্দা ফাই হয়ে যায় মোবাইল। তারপর বাসার বাইরে থাপ্পড় লাগানো, আর কিছুটা সময় আগেও থাপ্পড় লাগানো। সমস্ত কথা বলি মামাকে। মামা সমস্ত কথা শুনে বলল, তাহলে তুই ঠিকই করেছিস, বাট তোকে এত থাপড়াচ্ছে কেন? কি জানি, আমি সেসব জানি না তো মামা। তারপর মামা চলে গেল, আমিও চলে এলাম মৌয়ের কাছে। মৌ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে, আমি তাকে সাথে করে তার রুমে নিয়ে এলাম আর সব কিছু বুঝিয়ে দিলাম। এবং আমি যেই রুম থেকে বের হলাম তখন মৌ আমার গালে থাপ্পড় লাগিয়ে দৌড়ে গিয়ে তার রুমের দরজা বন্ধ করে দিল। এত থাপ্পড়ের ঠেলায় মেজাজটাই খারাপ হচ্ছে। তবুও আমি আমার নিজের রুমে চলে এলাম আর ঘড়িটায় দেখতে পেলাম ইফতার করার টাইম ঘনিয়ে আসছে। তাই আমি ফ্রেশ হয়ে নিলাম আর ওদিকে মৌ হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল এবং মৌও ফ্রেশ হয়ে নিল। তারপর আমি ইফতার করার জন্য ডাইনিং টেবিলের নিকট চলে এলাম। এসে দেখি রফিক মামা বসে আছে চেয়ারে। মোটা মানুষের কর্ম যা আর কি। আমি ডাইনিং টেবিলের পাশের চেয়ারটায় বসলাম। আম্মু সব ইফতারের জিনিসগুলো নিয়ে এসে টেবিলে রাখছে। কিছুটা সময় পর মৌও চলে এলো ডাইনিং টেবিলের নিকট। আমাকে দেখতে পেল মৌ, আমিও মৌকে দেখতে পেলাম। মৌ না বসে আম্মুর কাছে গেল কিচেন রুমে আর বলতে লাগলো, খালামণি আমি কি করব? তুই গিয়ে সূর্যর পাশের চেয়ারে বসে পড়। না খালামণি, আমি তোমার কাছে হেল্প করব। আরে না না, তুই আজকে অনেক বছর পর এলি, এসব করতে হবে না। তবুও কোনো সমস্যা নেই। বলেই আম্মুর সাথে কাজ করতে লাগলো। মামা ইশারা করে বুঝালো, ভাগিনা দেখ কত নাটক করে। আমিও ইশারা করে মামাকে বুঝালাম। একদম এর মধ্যে আব্বুও চলে এলো আর তার কিছুটা সময় পর আজান দেওয়া শুরু হলো। তাই আমরা ইফতারও আরম্ভ করে দিলাম। ইফতার করা শেষ হলে নিজের রুমে চলে এলাম। কিছু ভালো লাগছিল না এই সময়টাতে। আমি মোবাইল চালাই প্রতিদিন, কিন্তু আজকে মোবাইল নেই বলে ভালোই লাগছিল না একটুও। তাই আমি আমার ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। সেহরির সময় অ্যালার্মটা বেজে উঠলো আর আমার ঘুমটাও ভেঙে গেল। তাই আমি নিজের রুম থেকে বের হয়ে আম্মু আব্বুর রুমের দরজার সামনে চলে আসি। আম্মু ঘুমিয়েছিল তাই আমি নক করলাম তাদের রুমের দরজায়। আম্মু জেগে উঠলো আর আমি তাদের রুমের কাছ থেকে চলে আসলাম নিজের রুমে আর ওয়াশরুম থেকে নিজের ব্রাশটায় টুথপেস্ট লাগিয়ে ওয়াশরুম থেকে বের হলাম এবং আমি আমাদের বাসার বাইরে চলে এলাম আর হাঁটতে লাগলাম দাঁত ব্রাশ করতে করতে। আমি বাইরে আসার পর হাঁটাহাঁটি করছিলাম, এমন সময় দেখতে পেলাম আমাদের বাসার ছাদে মৌ আমার দিকে তাকিয়ে আছে। আমার নজর সেদিকে গেলেই সেখান থেকে সরে গেল আর নিজের রুমে চলে এলো। আমি সেদিকে তেমন একটা মনোযোগ দিলাম না আর তার থেকে যতটা দূরত্ব বজায় রেখে চলবো সেটাই আমার জন্য ভালো। আমার মনে হয় আমি হাঁটাহাঁটি করে তার সাথে দাঁত ক্লিন করে নিজের রুমে এসে ওয়াশরুমে গিয়ে ব্রাশটা রেখে বিছানায় বসে রইলাম। আমার অ্যালার্ম দেওয়ার সময় যা ছিল তার 2 ঘন্টা পরে সেহরি খেয়ে নিলাম। সবাই সেহরি খাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে নিজের বাইকটা নিয়ে কলেজে চলে আসি। কলেজে আসার পর ক্লাসরুমে আসার পর দেখতে পেলাম আসিফ বসে আছে বেঞ্চে। তাই আমি ওর পাশে বসলাম। তখন আসিফ আমায় বলল, কিরে আজকে লেট করলি কেন? কই লেট করলাম, আজকে তো তাড়াতাড়ি আসছি। তুই লেট আসলেই করেছিস, বাট তোর কেন মনে হয় তুই তাড়াতাড়ি আসছিস? মাম্মা বাইক পেয়েছি, আব্বু আম্মু দিয়েছে। ওয়াও কংগ্রেস, অনেক দিন পর তোর মনের আশাটা পূরণ হইল। হ্যাঁ হইল, কিন্তু একটা দুঃখের সংবাদ আছে। কি? আমার ফোনটা আমার খালাতো বোন ভেঙে ফেলেছে। বাইক না হলে চলা যায়, কিন্তু ফোন না হলে কেমনে চলা যায় সেটা আমার জানা নেই। যেন দেহ থেকে মনটা কেড়ে নেয়। হ্যাঁ মামা,
জিএফ না থাকার থেকে মোবাইল না থাকাটা বেশি কষ্টকর। কি আর করবি। আচ্ছা শোন, তোকে একা খুঁজছিল গতকালকে। কেন? আমি আমি সেসব কিছুই জানি না। আমি তোকে ফোনও করেছিলাম। আমার মোবাইলটা যখন বাদ হয়ে গেছিল। আচ্ছা তুই থাক, আমি চেক করে আসছি কিনা কলেজে। হ্যাঁ যা। তারপর আমি ক্লাসরুম থেকে বের হয়ে একাকে খুঁজতে লাগছিলাম। ক্যাম্পাসের ভিতরের দিকে চলছি আর ভাবছি একা কেন আমাকে খুঁজছিল গতকালকে। পরশু দিনেই তো আমাকে থাপ্পড় মারলো, তাও কয়েকজন স্টুডেন্টের সামনেই। এখন আবার কি, আবারও কি মারবে? যে দিনকাল যাচ্ছে আমার, সবাই কম বেশি থাপ্পড় মারছে আমায়। কথাগুলো ভাবতে ভাবতে ক্যাম্পাসের ভিতরে চলে এলাম। ক্যাম্পাসের ভিতরে আসার পর দেখতে পেলাম একা তার কয়েকটা বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে। আমি ভাবতে লাগলাম দাঁড়িয়ে, একার সামনে কি যাব? যদি এতে করে একা মাইন্ড করে, যদি তার বান্ধবীদের সামনে আবার আমাকে থাপ্পড় বা উল্টা পাল্টা বকে, তাহলে তো যেটুকু আমার এই কলেজে প্রেস্টিজ আছে সব তো ফেলু হয়ে যাবে। না থাক, পরে কথা হবে একার সাথে। এগুলো ভেবে আমি পিছনের দিকে ঘুরে হাঁটতে লাগলেই অমনি একা আমায় ডাক দিল। সূর্য। আমি মনের ভুল ভেবে চলতে লাগি। তারপরও একা আবার ডাক দিয়ে বলল, সূর্য। তখন আমি আবার ঘুরে দাঁড়ালাম আর একার দিকে তাকালাম, আর আমার দিকে আমি ইশারা করে বলতে লাগলাম আমি। তখন একা তার বান্ধবীদের কিছু একটা বলে আমার দিকে এগিয়ে আসলো। আমি তখন আমার দুই গালে হাত রাখলাম আর সেটা দেখে একা হাসতে হাসতে বলল, তোমার কি কানে কোনো সমস্যা আছে? ইহু না। তাহলে তুমি বাদে এখানে কি অন্য কারো নাম সূর্য? আমি ক্যাম্পাসের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম আমার নামের সাথে কারো নাম মিলে না। তাই আমি একাকে বললাম, না, আমি তো এখন ক্যাম্পাসের একমাত্র সূর্য। হ্যাঁ, গালে হাত কেন? থাপ্পড় টাপ্পড় দিবেন তাই? হাত সরিয়ে নাও, আমি থাপ্পড় দিব না। আমি আমার দুই গাল থেকে হাত সরিয়ে নিলাম আর তখন একা বলল, আমি সরি। কেন সরি? পরশু দিনের ঘটনার জন্য। আমি না জেনেই তোমায় থাপ্পড় মারছি। তোমায় থাপ্পড় দেওয়ার আর বকাঝকা করার পর সেখানে থাকা আমার বান্ধবীর থেকে জানতে পারি তোমার কোনো দোষ ছিল না। আচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। একা আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিয়ে তখন আমি একার দিকে তাকালাম আর তাকিয়ে রয়ে গেলাম। তখন একা বলতে লাগলো, কি হলো তাকিয়ে আছো যে? বন্ধু হওয়ার যোগ্য আমি না, তাই না? অবশ্য তোমার সাথে যেমন আচরণ করেছি তার জন্য তো বন্ধু কেন, শত্রু হওয়াটাও বিচিত্র কথা। আরে না না, আমরা বন্ধু। আমি একার দিকে আমার হাতটা এগিয়ে দিয়ে ওর হাতের সাথে আমার হাতটা মেলালাম। তখন আমি একার হাত ধরেই আছি, তাই একা আমায় বলতে লাগলো, হাত? হুম। আমার হাতটা? হ্যাঁ, তোমার হাতটা। আমার হাত ছাড়ো। তখন আমি একার হাতটা ছেড়ে দিয়ে বললাম, সরি, আসলে ধ্যান ছিল না। ঠিক আছে। আমরা আরো কিছু কথা বলার পর ক্লাস শুরু হওয়ার জন্য বেল দিল। তাই আমি একা আর ক্যাম্পাসের সবাই নিজেদের ক্লাসরুমে চলে যেতে লাগছিলাম। আমি আর একা একসাথে ক্লাসরুমে যাচ্ছিলাম। এমন সময় সেই বড় ভাই আমাদের দুজনকে একসাথে দেখতে পেল, তবে তখনকার মতো আমাকে কিছু করলো না। আমি একা আর বাকি স্টুডেন্টও নিজেদের ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসরুমে আসার পর আসিফের সাথে বসে পড়লাম। আসিফ আমার থেকে জেনে নিল কি হয়েছে একার সাথে। ক্লাস শুরু হলো। আমি একার দিকে তাকিয়ে থাকলাম। কিছুটা সময় পর একা এদিক সেদিক তাকালো আর আমাকে দেখতে পেল তার দিকে তাকিয়ে আছি। তাই একা ভুরু দ্বারা ইশারা করলো। কি হয়েছে? কিছু না, আমি মাথা নাড়িয়ে ইশারায়। তো আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? এমনি, আমিও হাত দ্বারা ইশারা করে। তখন যে স্যার ক্লাস করাচ্ছিল আমার আর একার এমন ইশারায় কথা বলা দেখে ফেললো, তাই বলল, এরকম ইশারায় কথা বন্ধ করো, তা না হলে ক্লাসরুম থেকে বের করে দিব। স্যারটা আমাকে আর একাকে লক্ষ্য করে কথাটা বলল, কিন্তু বাকি স্টুডেন্টকে বুঝতে দিল না। আর সেই স্যারটা সিম্পল এবং সকল স্টুডেন্টের ভালো চান সবসময়। তখন একা ঠিক হয়ে বসলো আবার, আর আমিও। আমাদের কয়েকটা ক্লাস হওয়ার পর কলেজ ছুটি হয়ে গেল, তাই সবাই তাদের নিজেদের বাসায় চলতে লাগলাম। আমি আসিফও নিজেদের বাইকের দিকে এগোচ্ছিলাম। এমন সময় একা আমাকে ডাক দিল, সূর্য। আমি পিছন ফিরে দেখতে পেলাম একা আমার দিকে এগোচ্ছে। তাই আমি আসিফকে থামতে বললাম। একা আমার কাছে চলে এলো, তাই আমি বললাম, কিছু বলবা? চলো আমরা হাঁটতে হাঁটতে বাসায় যাই। আমি কিছু বলতে যাব, এমন সময় মৌ কোথা থেকে চলে এলো আর দূর থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, বাইক আছে ওর, ও আমার সাথে যাবে। মৌ আমাদের কাছে চলে এলো, তাই আমি বললাম, আপনি এখানে কলেজের ভেতরে কেমনে আসলেন?
আমার কলেজ আইডি ছিল, তো কোনো সমস্যা হয়নি। কে উনি? চিনো নাকি সূর্য? আমার খালাতো বোন। ও, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা, কালকে একসাথে নিয়ে যাবনি। তখন একা কিছু না বলেই চলে গেল। আর আসিফ আমাকে বলতে লাগলো, এটাই কি উনি? হুম। আচ্ছা ভাই, তুই থাক, আমি চললাম। তখন মৌ আমাকে জিজ্ঞেস করলো, কে এই মেয়ে? বন্ধু। এখনকার দিনে মেয়ে বন্ধু ইম্পসিবল। তাহলে জিএফ। তখন মৌয়ের অনেক বেশি রাগ হতে লাগলো, আর কিছু বলছিল না। আর এমন সময় কলেজের সিনিয়র ভাই তার বন্ধুদের সাথে করে আমার ও মৌয়ের সামনে এলো আর বলতে লাগলো, এখন তোকে বাঁচাবে কে? আমরাও দুজন আছি। আমার ঠেকা, তুই মার খা, এতেই ভালো। আর মৌ আমার থেকে সরে গেল এবং সিনিয়র ভাই ও তার বন্ধুগুলো আমাকে মারতে লাগছিল। আমিও কিছুটা প্রতি উত্তর দিতে পারলেও এতজনের সাথে মারামারি ঝগড়াঝাটি করা একজনের দ্বারা সম্ভব না। আর এটা বাস্তব জীবন, সিনেমা না। বাট মৌ শুধু দূরে দাঁড়িয়ে আমার মায়ের খাওয়ার এনজয় করছে। আর হঠাৎ করে আমার মায়ের খাওয়াটা বেশি হচ্ছিল। আমি মাটিতে পড়ে যাওয়ার পর সবাই মিলে লাথি মারছিল। মৌ ভেবেছিল অল্প মার দেবে, তাই একটা বিল্লির ছানাকে ছেড়ে দিয়েছিল কুত্তার সামনে। কিন্তু কুত্তা তো ছাড়ছে না, যেভাবে মারছে মনে হচ্ছে খেয়ে ফেলবে। তাই মৌ আর সেখানে দাঁড়িয়ে না থেকে সিনিয়র ভাই ও তার বন্ধুদের সামনে এলো আর বলতে লাগলো, অনেক হয়েছে, এবার সূর্য ছেড়ে দিন। কে রে বোন তুই? আমি ওর খালাতো বোন। ও সর। সেটা দেখে আমার শরীরটা গরম হয়ে গেল, মাথায় অনেক রাগ উঠে গেল। আমি লাথি মারা অবস্থাতেই আমি তাদের পা ধরে ধাক্কা মেরে ফেলে দিলাম আর আমি উঠে দাঁড়ালাম। তখন সিনিয়র ভাইটা এগিয়ে এলো, আমি তার চেহারায় থাপড়াইতে লাগলাম এক তাল। অতপর আরেকজন এগোতে লাগলে আমি সেই সিনিয়র ভাইটার বুকে ঘুষি মারলাম আর সে নিচে পড়ে গেল। আর যে ছেলেটি এগিয়ে আসতে লাগছিল তার পায়ে লাগাতার নিজের পা দিয়ে লাথি মারতে থাকলাম। সেটা দেখে যে ছেলেটি মৌকে ধাক্কা মেরেছিল সে এগোতে লাগলো, তাই আমি অন্য ছেলেটির গিরায় শক্তভাবে আঘাত করলাম। সে গিরা নামিয়ে নিচে পড়লো। আর যে এগোচ্ছিল তার দিকে এগোতে লাগছিলাম, আর সে একদম কাছে এলে তার হাতটা আমি ধরে ফেললাম আর বলতে লাগলাম, তুই এই হাত দিয়ে একটা মেয়ে মানুষের গায়ে স্পর্শ করেছিস। তাই আমি ওর নিজের হাত দিয়ে আমি ওর গালে থাপড়াইতে লাগলাম। এমন সময় একজন আমার পিছনের দিকটায় লাঠি নিয়ে চলে এলো আর মাথার উপর মারবে। সেই সময় মৌ সেই লাঠিটা হাতের তালু দিয়ে ধরে ফেললো। মৌয়ের হাতের তালুতে আঘাত পেল আমি বুঝতে পারলাম, তাই আমি পিছনের দিকে ঘুরলাম। আর এমন অবস্থা দেখে থাপ্পড় লাগানো ছেলেটিকে ছেড়ে দিয়ে আমার পিছনের ছেলেটির পেটে কিল ঘুষি মারতে লাগছিলাম। সেই ছেলেটি কিছুই করতে পারছিল না, কারণ মৌয়ের হাতে তার লাঠি আর তার হাত তো লাঠিতে, আর আমার ঘুষি তো তার পেটে। অনেক ব্যথা পাচ্ছিল, ফলে ছেলেটি লাঠিটি ছেড়ে দিয়ে দৌড়াতে লাগলো। আমার সামনে যে ছেলেগুলো আর মৌকে ধাক্কা মারছিল সেও দৌড়ে পালাতে লাগছিল। এখন শুধু মাটিতে বসা অবস্থায় সিনিয়র বড় ভাই আছে। তাই আমি মৌয়ের হাত থেকে লাঠিটা নিয়ে বড় ভাইয়ের সামনে চলে এলাম আর হাড় গুটিয়ে হাঁটুগুলি এক জায়গায় করলাম এবং আমি হাঁটুর উপর বসে পড়লাম এবং হাতে থাকা লাঠি দ্বারা তার গালের সহিত মিশিয়ে দিয়ে বললাম, এখন যদি আমি তোকে মারি তোকে বাঁচাবে কে? তোর সব বন্ধুগুলো তো মার খেয়ে পালিয়ে গেছে। এগুলো কিন্তু তুই ঠিক করিস না। কি তুই? এগুলো আপনি ঠিক করেছেন না। একবার তুই একবার আপনি। তুই আগে ঠিক কর, তুই আমাকে তুই করে নাকি আপনি করে বলবি। অবশ্য আমি তোর কোনো রাস্তা ওয়ে দেইনি যে তুই আমাকে তুই করে বলবি। তুই আমাকে আপনি করে বলবি। কি করে বলবি? আপনি করেন। জোরে। আপনি করে বলবো। গুড। আর এই মায়ের কথাটা সারা জীবন মনে রাখিস। এবার আমার হাঁটু বসা থেকে উঠে পড়ান, অনেক ব্যথা লাগছে। মনে রাখিস। কথাটা বলেই আমি তার হাঁটুতে বসা থেকে উঠে দাঁড়ালাম আর মৌয়ের কাছে পৌঁছে গেলাম আর মৌকে নিয়ে নিজের বাইকের কাছে চলে এলাম। আমি বাইকটায় বসে পড়লাম এবং চালাতে লাগছিলাম। আমার শরীরের অবস্থা খুবই খারাপ। জীবনে এই প্রথমবার এত মায়ের খেলাম। আর চোখে কেমন যেন ঘোলা ঘোলা লাগছিল, চোখের পাতা এক হতে চাচ্ছিল। বাইকটা অল্প অল্প তিরিং বিরিং হচ্ছিল। এমন হচ্ছে দেখে মৌ আমাকে বাইক থামাতে বলল। আমি বাইকটা রাস্তার মাঝখানে থামালাম আর আমার সেই অবস্থায় হুঁশ গেল, অজ্ঞান হয়ে গেলাম। তখন মৌ আমাকে সামলিয়ে আস্তে আস্তে পিছনে বসিয়ে দিয়ে সামনের ছিটে মৌ বসে পড়লো এবং আমার শরীরটা তার শরীরের সাথে তার দোপাট্টা দিয়ে বেঁধে নিয়ে বাইকটা আমাদের বাসায় নিয়ে এলো। আমাকে বাসার বাইরে আসার পর বাইকটা থামালো এবং স্ট্যান্ডটা নামিয়ে মৌ নেমে পড়লো। দোপাট্টা খুলে দিয়ে আম্মুকে ডাকতে লাগলো জোরে জোরে, খালামণি কই তুমি? মৌয়ের ডাকগুলি আমার আম্মুর নিকট পৌঁছালো না, কারণ আম্মু রান্না করছিল কিচেন রুমে, কিন্তু রফিক মামার নিকট পৌঁছেছিল।
তাই রফিক মামা চলে এলো আর বলতে লাগলো, কি হয়েছে? কারণ রফিক মামা আমার হুঁশ ছাড়া শরীর বাইকের পিছনের সিটে দেখতে পেল। তাই মামা এগিয়ে এলো আর আমাকে ধরে বলতে লাগলো, কি হয়েছে ওর? বলছি, আগে তুমি ওকে নিজের রুমে নিয়ে যাও। তখন মামা তার ভাগ্নির কথা শুনে বাইক থেকে আমাকে নামালো এবং বাসার ভিতরে নিয়ে যেতে লাগলো। মৌ ভাবতে লাগলো তার জন্যই সূর্যের এমন হাল হয়েছে। এখন খালামণিকে কি জবাব দেবে সে? ভাবছে আর ভাবতে ভাবতে আমার রুমে পৌঁছলো আমাকে সাথে নিয়ে মামা আমাকে আমার বেডে রাখলো। তখন মৌ আমার টেবিলের উপর থেকে আমার বিল্লির পানির বাটি হাতে নিল এবং আমার মুখে পুরোটাই ঢেলে দিল। কেমন যেন গন্ধ লাগছিল আমার, তাই আমার হুঁশও চলে এলো। আমি চোখগুলি খুলে বসে পড়লাম সোজা আর হাত দিয়ে নিজের চেহারায় পানি ছড়িয়ে নিলাম আর বলতে লাগলাম, আমি না রাস্তায়। না না মহারাজ, আপনি রাস্তায় হতে যাবেন কেন? আপনি বাসাতেই আছেন। কে আনছে আমায়? মৌ আনছে বাইকের পিছনের সিটে। আমি আপনার চাকরানি, তাই নিয়ে এসেছি। তা না হলে না ফেলে রেখে আসতাম। আচ্ছা তোরা ঝগড়া করিস না তো, কি হয়েছিল? এমন অবস্থা কেন সূর্যের? তখন মৌ সমস্ত ঘটনা বলল। সমস্ত কথা বলার পর মৌ মামাকে বলল, মামা, ওই আম্মুরে জানানোর দরকার নেই বিষয়ে, পরে চিন্তা করবে। মামা, মৌ একদম ঠিক বলছে। আচ্ছা বলবো না। তারপর মামা আমার রুম থেকে বের হয়ে গেল। আর তখন মৌ আমার বিল্লির বাটিটা আমার টেবিলে রাখতে যাবে এমন সময় আমার মনে হলো লাঠি দিয়ে আঘাত করছিল, জখম হবে। তাই আমি বললাম, আপনার হাতটা দেখি। তখন মৌ তার হাত দিয়ে আমার মুখের উপর মারলো, থাপ্পড়। আমি তখন বললাম, থাপ্পড় মারতে বলি নেই। বাজে মেঘ। আমার এমন কথার দ্বারা মৌ রেগে ফায়ার হয়ে গেল, তাই আমাকে আরো থাপড়াইতে লাগলো। আমি এমনিতেই অসুস্থ আর তার উপর মৌ আমাকে মারছিল, তাই আমি বললাম স্টপ। আমার কথায় মৌ আমাকে থাপ্পড় মারা বন্ধ করলো বটে, কিন্তু আমার দিকে চোখ কুচকে তাকালো। আর কত থাপ্পড় মারবেন আমায়? এমনিতে আপনার জন্য কলেজের সিনিয়র ভাইদের সাথে ঝামেলা হয়েছে। আমার জন্য না, নিজের জন্যই। কি অকাম কুকাম করেছিস হ্যাঁ, যাতে ওরা তোকে মারতে এলো? আমি একার কথা মৌয়ের থেকে গোপন করলাম আর বলতে লাগলাম, আমি ওসব কিছুই করি নাই। আপনাকে টাচ করছিল তাই আমি মায়ের দিয়েছি। আর তাছাড়া আপনি কলেজে এসেছিলেন কোন দুঃখে? আমি যেই দুঃখেই আসি না কেন, তুই মার খেয়েছিস, আমার খুব ভালো লেগেছে। মৌ হাসতে, কিন্তু তার চোখে পানি চলে এলো। আমি সেটা স্পষ্ট দেখতে পেলাম, তাই আমি বললাম, আপনি হাসছেন নাকি কাঁদছেন? আমি তো হাসছি, দেখতে পাচ্ছিস না? আমি তো দেখতে পাচ্ছি আপনার হাসির পেছনে কান্না। চোখের পানিটা তখন মৌ পিছনের দিকে ঘুরে তার চোখের পানিটা মুছে নিয়ে বলতে লাগলো, আমি হাসছিলামই, তুই ভুল দেখেছিস। কিন্তু আমি কিছু বলতে যাব এমন সময় আম্মুর ডাক পড়লো। আম্মু আমার রুমের কাছে আস্তে আস্তে বলতে লাগলো, ইফতারের সময় হয়েছে, ইফতার করতে আয় সূর্য। তোর আম্মু কি বলছে? যা ফ্রেশ হয়ে নে। ঠিক আছে আম্মু, আমি আসছি। তারপর আম্মু আর আমার রুমের দিকে এগোলো না, আবার চলে গেল কিচেন রুমে। আর তাই আমি মৌকে বলতে লাগলাম, জি আপনি এবার আসুন। তখন মৌ আমার রুম থেকে চলে গেল। আমি বিছানা থেকে উঠতে লাগছিলাম, আমার অনেক কষ্ট হচ্ছিল। এই ব্যথাটা সিনিয়র ভাই ও মৌর জন্য হয়েছে। তখন সেটা অনুভব করতে পারিনি, কিন্তু এখন অনুভব করতে পারছি। আমি অতি কষ্টে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে নিয়ে রুমে এলাম। রুমে আসার পর দেখতে পেলাম মৌ আবারও আমার রুমে আসছে এবং আমার বেবিটাকে বিস্কুট দিচ্ছে। তাই আমি বললাম, আপনি আবারও আমার বেবি বিল্লিটার সাথে মিশছেন? আর তাছাড়া আমার রুমে কি? আমি আর তোর বিল্লিটা আর তোর জন্য এসেছি। আমার জন্য কেন? তোকে অনেক থাপড়িয়েছি। ও সমস্যা নাই, আমার পা ধরে মাপ চান, আমি অবশ্যই মাফ করে দেব। এখন কিন্তু আবারও থাপ্পড় খাবি, আমার পুরো কথাটা শোন আগে। জি বলুন, আপনার পুরো কথাটা শুনি, কি বলতে এসেছেন? তোর টেবিলের উপর একটা ট্যাবলেট আছে, ইচ্ছে হলেই ইফতারের পর খেয়ে নিস, ব্যথা কমে যাবে। ট্রাই করব। তোর ইচ্ছে। তারপর মৌ আমার রুম থেকে চলে গেল। আমি আমার কলেজের ড্রেসটা চেঞ্জ করে টেবিলটার সামনে এলাম। দেখতে পেলাম 500 মিলিগ্রাম প্যারাসিটামল, তাও এক পাতা। আমি সেই ঔষধের দিকে তাকিয়ে কেমন যেন মুচকি আসলাম আর নিজের রুম থেকে বের হয়ে সকলের সাথে ইফতার করার জন্য ডাইনিং টেবিলের নিকট চলে এলাম। গতকালকের মতো ইফতার সেরে দিয়ে নিজের রুমে চলে এলাম এবং মৌয়ে রেখে যাওয়া ঔষধটার থেকে একটা ট্যাবলেট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। আমি ঘুমিয়ে আছি, কেমন যেন আমার শরীর ঘামতে লাগছিল, তাই ঘুমটাও ভেঙে গেল। আর দেখতে পেলাম গলা ঘাড়ে কপালে ঘামের পানি, তাই আমি শোয়া থেকে বসে পড়লাম। এত ঘামছি কেন আমি? গতকালকে তো মার খাওয়ার জন্য নাকি হবে হয়তো। আমার আর ঘুম আসলো না। সেহরির সময় হয়ে গেল।
আমি গতকালকের মতো আম্মু আব্বু রুমের কাছে এসে নক করলে প্রতি উত্তরে আম্মু ঠিক আছে বলে। তাই আমি আবার নিজের রুমে এসে ব্রাশ করি আর বিছানায় বসে থাকি। সেহরি রান্না শেষ হলে আম্মু আমার রুমে আসলো আর বলতে লাগলো, সূর্য দেখ তো মৌ উঠেছে কিনা। আমি যেতে পারবো না, আমার শরীর ঠিক নেই। কি হয়েছে তোর, অসুস্থ নাকি? না আম্মু, কিছু হয়নি, আমি ডেকে আনছি। আমি আম্মুকে আমার শরীরের ব্যথাটার কথা বললাম না, বললে সমস্ত কিছু বলতে হতো, তা না হলে ছাড়তো না। আর এগুলো বিষয়ে আম্মু বা ফ্যামিলির কাউকে জানানোটা আমি মোটেও পছন্দ করি না। অবশ্য তারাও এগুলো পছন্দ করে না, রক্ত তো একই, লাল। আমি বিছানা থেকে নেমে রুম থেকেও বের হয়ে মৌয়ের রুমের দিকে হাঁটতে লাগলাম। মৌয়ের রুমের নিকট চলে আসার পর ও রুমের দরজায় এসে নক করতে লাগলাম। মৌ, আপনি কি জেগে আছেন? আমার কথার কোনো উত্তর পেলাম না। কয়েকবার ডাকলাম, তবু উত্তর নেই কোনো। তাই আমি ওর রুমের কাছের জানলায় চলে এলাম আর এদিক সেদিক উকি দিতেই দেখতে পেলাম মৌ নামাজের জায়নামাজে দোয়া করছে। আমি এটা দেখে কেমন যেন ফিদা হতে লাগছিলাম। আমি ওর দিকে তাকিয়ে আছি, মাথায় ওড়না দিয়ে কপালের চুলের নিচ অব্দি ঢাকা। কেমন যেন এই লুকটা আরো বেশি সুন্দর লাগছিল। আমার নিজের অজান্তেই কেমন যেন বেশি করে ফিদা হতে লাগলাম নিজের খালাতো বোন মৌয়ের উপর, তাও সিনিয়র খালাতো বোন। আমি ওরকম ভাবে তাকিয়ে আছি জানলাটা দিয়ে। এমন সময় রফিক মামার আগমন ঘটলো। রফিক মামা ব্রাশ করতে করতে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমাকে অমন ভাবে উকি দিয়ে আছি দেখে আমার নিকট চলে এলো আর দেখতে পেলো আমি মৌয়ের দিকে তাকিয়ে আছি। তখন মামা মুচকি হাসতে লাগলো আর হাত দিয়ে ইশারা করে বলল, শেষ, আমার ভাগনা, আমারই ভাগ্নির উপর শেষ হয়ে গেছে, তাকে আর পায় কে? কথাটা বলে রফিক মামা আমাকে বলতে লাগলো, সূর্য। আমি ওই অবস্থায়। কি দাঁড়া। মামা, আমি দাঁড়াতে পারবো না, বিশেষ কিছু দেখছি। কিন্তু সামনে যে তোর আব্বু, আমার দুলাভাই দাঁড়িয়ে আছে রাগি লুক নিয়ে। তখন রফিক মামার কথায় আমার ভেতরটা ঘাবড়ে গেল। আমি দ্রুত সেদিকটায় তাকালাম আর আমি যা দেখলাম তাতে রফিক মামার উপর চোখ নাক মুখ কমুচুমু করে বলতে লাগলাম, কই আব্বু? কারণ আব্বু ছিল না সেখানে। তখন রফিক মামা বলতে লাগলো, ভাগনা তুই গেছা পরে, তোরে আর উঠাতে কেউ পারবে না। মানে? আর তুমি আমার মিথ্যা বললা কেন আব্বু আসছে? তুই তো আমার কথা শুনতেছিলি বটে, কিন্তু পালন করতেছিলি না। তাই তো আমি তোর আব্বুর কথা বলছি। আর তুই ভাগিনা প্রেমে পড়ে গেছিস, উঠতে পারবি না সেই পড়া থেকে। দূর মামা, আমি প্রেমে টেমে পড়ি টড়ি নাই। তাহলে অমন করে তাকিয়েছিলি কেন? এমনি এমনি তাকিয়েছিলি, সেটা তো আমি মানতে পারবো না। শুন, তোকে প্রেমে পড়ার দুইটা কারণ বলি। আমি যখন প্রেমেই পড়িনি, তাহলে কারণ শুনে আমি কি করব? তুই পড়ছিস, আগে শুন আমার কথা। ঠিক আছে, বলো। যখন কেউ কারোর প্রেমে পড়ে, বিশেষ করে নতুন নতুন, তখন তার সামনে যেমন পরিস্থিতি থাকুক না কেন, যার প্রেমে পড়ে সে তাকিয়ে থাকবে। আর সেটাই তুই করছিস ভাগিনা। তারপরে একটা, প্রেমে পড়লে মানুষ মিথ্যা কথা বলে অন্য মানুষের সাথে। মানুষ বুঝতে পারে মিথ্যা বলছে, তবুও মিথ্যা বলে। আর তুইও মিথ্যা কথা বলছিস। রাখো তো মামা তোমার কথা, আমি তোমার কথা শুনতে চাই না। তুমি যাও তো, তা না হলে আমি চলে যাব। তুই তো প্রেমে পড়ছিস, তুই থাক, আমার এখান থেকে লাভ নেই। আর আমার ভাগিনাকে ডেকে আন, সেহরির সময় শেষ হয়ে যাবে কিন্তু। মামা চলে গেল। আমি জানলাটা দিয়ে উকি দিলাম, দেখতে পেলাম ও জানলাটার কাছে উকি দিয়ে রয়েছে। আমি ভয় পেয়ে গেলাম, কারণ হুট করেই এমন ভাবে দেখলে তো মানুষ ভয় না পেলেও আমি অবশ্য ভয় পাই। তাই আমি নিজের শার্টটা উঁচু করে বুকে থুতু দিলাম। তখন মৌ তার মাথা নাড়িয়ে ইশারা করলো। কি কি? আমিও ইশারা করে। তুই আর মামা এখানে কি করছিলি? মামা কি করছিল জানি না, বাট আমি তো তোমায় দেখছিলাম। কি বললি? আপনার জন্য ওয়েট করছিলাম, সেহরি খেতে ডেকেছিল আম্মু, তাই। আমি কিন্তু সবই শুনেছি। আর দরজাটা খুলে আমার দিকে এগোতে লাগলো। আমি তো ভাবছি আমি শেষ, সব শুনে ফেলছে, এখন তো আমাকে নিশ্চিত থাপড়াইতে লাগবে আবার। তাই আমি আমার রুমের দিকে লাগালাম দৌড়। এক দৌড়ে রুমে চলে এলাম। রুমে আসার পর রুমের দরজাটা বন্ধ করে দিলাম আর চলতে লাগলো মৌ। দরজা নক করে বলতে লাগলো, দরজা খোল। কে? আমি বুঝতে পেরেও কথাটা জিজ্ঞেস করলাম। আমার কণ্ঠ শুনে চিনতে পেরে আবার জিজ্ঞেস করছিস আমি কে? না না, আমি দরজা খুলতে পারবো না। কেন কেন? আমি উলঙ্গ, শরীরে কিছু নেই। দেখ সূর্য, রোজার দিনে মিথ্যে কথা বলবি না। তখন আমি দ্রুত নিজের প্যান্টটা খুলে শার্টটা খুলে বলি, সিরিয়াসলি আমি উলঙ্গ। বুঝেছি, তুই রোজার দিনেও মিথ্যে বলবি। তারপর মৌ দরজায় ধাক্কা দিল। ধাক্কা দিতে দরজাটা খুলে গেল, কারণ আমি ভালো মতো দরজাটা বন্ধ করতে পারিনি।
আমার এমন অবস্থা দেখে মৌ 1 সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে নিজের মুখটা সরিয়ে দিল, আমার থেকে আর 2 হাত দিয়ে নিজের চেহারাটা ঢেকে নিয়ে বলতে লাগলো, লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন আমি আমার পোশাক পরতে লাগি, নিজের প্যান্টটা পরে নিলাম এবং শার্ট, আর মৌকে বলতে লাগলাম, ওই জ্যামড়ি, তুই কি পাগল? তুই আমার রুমে আসিস কেন? তোরে না আমি বলছি আমি উলঙ্গ। তোর কি পোশাক পরা শেষ? হ্যাঁ শেষ। তখন মৌ তার চেহারা থেকে হাত সরিয়ে নিল এবং আমার দিকে তাকালো। তখন আমি আমার 2 গায়ে হাত নিয়ে নিলাম। তখন মৌ আমার দিকে এগোতে লাগলো। আমার কাছাকাছি চলে এলে আমি পিছাতে লাগি, এতটাই পিছিয়ে পড়ি দেয়ালের সাথে চলে আসি। তখন মৌ হঠাৎ করেই আমার ঠোঁটে তার ঠোঁট লাগিয়ে দিল। এই অবস্থা হওয়ার পর আমার চোখগুলি ছানা বড়া হয়ে গেল। 10 সেকেন্ডের মতো ছোট একটা কিস করে নিজের ঠোঁটটা আমার ঠোঁট থেকে সরিয়ে নিল। তখন আমার ফিলিং আসতে লাগলো, তাই আমি আমার মুখের 2 গালের হাতটা সরিয়ে নিয়ে একটা হাত মৌয়ের কোমরে আর একটা হাত মৌয়ের ঘাড়ে রেখে আমার দিকে টান দিলাম। আর আবার আমি তখন মৌয়ের ঠোঁটে নিজের ঠোঁট রাখলাম আর জিহ্বা দিয়ে ওর মুখের পানি নামক অমৃত খেতে লাগলাম। ঠিক তখন আম্মুর ডাক আসলো, কি রে তোরা সেহরি করবি না? আম্মু ডাইনিং টেবিল থেকে কথাগুলি এলো, কারণ আমার রুমের দরজা খোলা ছিল। তাই আমি মৌয়ের ঠোঁট থেকে নিজের ঠোঁট বের করে বললাম, আসছি আম্মু। আর তখন মৌ তার কাপড় চোপড় ঠিক করে আমার গালে থাপ্পড় লাগিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। তখন মৌ আমাকে বলতে লাগলো, তোর এত সাহস কিভাবে হয়? তুমি তো আগে শুরু করেছিলা। একটু সুযোগের আশায় তোরা সব ছেলেরাই থাকিস, তাই না? তোমরা যদি সেই সুযোগটা না দিতে তাহলে তো আমরা ছেলেরা এরকম সেরকম করি না। তোরা সব ছেলে একই রকম লুচ্চা। কতজনের সাথে এমন করছো তুমি? তখন মৌ আমার নিকট এলো আর আমাকে আর একটা থাপ্পড় লাগিয়ে দিল হাতের উপরে। তখন আমি বললাম, দেখ ভালো লাগে না, এক এক সময় এক এক লোক এইভাবেই আরি। কথাটা বলেই আমি আমার রুম থেকে বের হয়ে গালে থাকা হাতটা সরিয়ে ডাইনিং টেবিলের নিকট চলে এলাম। ডাইনিং টেবিলের কাছে আসার পর আব্বুকে দেখতে পেলাম বসে আছে, তার সাথে মামাও। আব্বু আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হয়েছে সূর্য, মুখটা কালো হয়ে আছে কেন তোর? কিছু না আব্বু, অনেক রাতের তো সেহরির জন্য জেগে আছি, তাই এমন হয়েছে বোধহয়। তারপর আমি বসে পড়লাম একটা চেয়ার টেনে। তার কিছুটা সময় পর মৌও চলে এলো। আমি মৌয়ের দিকে তাকিয়ে আছি, কিন্তু মৌ আমার দিকে একবারও তাকালো না। একটা চেয়ার টেনে মৌ বসে পড়লো, আম্মুও বসে পড়লে সবাই মিলে সেহরির খাবার খেয়ে নিলাম। আর খাওয়া শেষ হলে নিজের রুমে চলে এলাম। রুমে আসার পর বিছানায় শুয়ে পড়লাম আর ঘুমিয়েও গেলাম। সকালবেলায় ঘুম ভাঙলে কলেজের জন্য রেডি হই আমি। আর বাসার বাইরে এসে নিজের বাইকটায় বসে পড়লাম। আর তখন হঠাৎ করে মৌ আমার বাইকের পিছনের সিটে বসে পড়লো। তাই আমি বললাম, তুমি আমার বাইকে বসছো কেন? তুমি না, আপনি করে বল, তোর সিনিয়র আমি। কালকে রাতে তো সিনিয়র জুনিয়র মনে ছিল না, আজকে কেন সিনিয়র জুনিয়র নিয়ে ভাবছো এবং বলছো? রাত গাই বাদ গাই, এখন থেকে আবারও আপনি করে বলবি। বাহ, বাট আমার ফিলিং এর কি হবে? তোর ফিলিংস তুই তোর কাছেই রাখ। আর এখন কথা না বাড়িয়ে চল। কোথায় যাব? তোর কলেজে। আমার কলেজে কেন? তুই এত প্রশ্ন করলে আবারও থাপ্পড় দিব। খালি কথায় কথায় থাপ্পড়? যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ চল। তারপর আমি বাইকটায় করে মৌকে সাথে করে আমাদের কলেজে আসতে লাগলাম। কলেজের গেট দিয়ে ভিতরে চলে এলাম। তখন দেখতে পেলাম একা আমার আর মৌয়ের একসাথে বাইকে আসার দৃশ্যটা দেখলো। কলেজের সামনে আসার পর মৌ আমাকে বলতে লাগলো, থাম এখানে। থামা বাইক। তখন আমি বাইকটা থামালাম আর নিজের গালে হাত দিলাম। মৌ বাইক থেকে নেমে পড়লো আর আমার সামনে এসে আমাকে বলতে লাগলো, থ্যাঙ্কস। আমি ভেবেছিলাম মৌ আমার কথায় আমাকে থাপ্পড় মারবে, কারণ কথায় কথায় থাপ্পড় মারাটা মৌয়ের নেশা, তাই মুখে হাত দিয়ে রাখছিলাম। মৌ চলে গেল। আমি বাইকটা পার্কিং এ নিয়ে গিয়ে পার্ক করলাম আর কলেজের ভিতরে যাব এমন সময় একা আমাকে ডাকলো। তাই আমি দাঁড়িয়ে পড়লাম। একা আমার নিকট আসলো এবং বলতে লাগলো, তোমার কাজিন আবার কেন আসছে কলেজে? আমি জানি না সেসব। জানো না মানে? তুমি কি তার বিষয়ে আমার থেকে কিছুটা লুকোচ্ছ? না, একদমই না। তুমি শুধু শুধু সন্দেহ করছো। আমি তোমার জিএফ নই যে তোমায় সন্দেহ করব। আমি শুধু আক্স করছি। এই মেয়ে, সূর্যের সাথে এত কিসের কথা তোমার? মৌ কলেজের ভেতরে গিয়েছিল আর এত দ্রুত এসে আমাদের সামনে দাঁড়িয়ে বলল কথাটা। তখন একা বলতে লাগলো, আপনার সমস্যা কি শুনি? গতকালকেও রুড বিহেভ করলেন আর আজকে এখনো। তোমাকে সেটার কৈফিয়ত দিতে ইচ্ছুক না আমি। সূর্য না হয় আমার কাজিন লাগে, তোমার কি লাগে যে এত মিশতে হবে তোমার?
আমরা বন্ধু হই, তাই না সূর্য? চুপ, একদম চুপ। আজকালকের যুগে ছেলে আর মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। যারা বন্ধু হয় তাদের বাজে উদ্দেশ্য থাকে। মুখ সামলে কথা বলো তুমি। এতক্ষণ চুপচাপ কথা শুনে যাচ্ছি বলে ভেবে নিও না আমি কমজোর। বাজে কথা কেমনে বলতে পারো একটা মেয়ে হয়ে? আমি তো তোকে কিছুই বলিনি। এখন যদি আর একটা সেকেন্ডও থাকিস সেখানে, তাহলে কিন্তু আমি তোকে থাপড়াবো। কি বললি তুই? আচ্ছা, মার মার। তখন আমার চোখগুলি বড় বড় হয়ে গেল। একা কাকে কি বলছে? মৌ তো সত্যি সত্যি একাকে থাপ্পড় দিবে। তাই আমি ওদের দুজনের মাঝখানে গেলাম। আর তখন মৌ আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল সাইডে, আর মৌ একাকে আসলেই থাপ্পড় মারল।